নমস্কার, আমি অর্ণব। আজ আবার চলে এলাম আপনাদের জন্য এমন একজন লেখকের গল্প নিয়ে যার লেখা নিয়ে এর আগে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। সত্যি বলতে লেখিকার খুব বেশি লেখা আমার পড়ার সুযোগ হয়েছে এ কথা বললেও মিথ্যে বলা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লেখিকা, ক্লাসিক সাহিত্যের একজন লেখিকা, অর্থাৎ এমন সময়ের মানুষ যখন মেয়েদের সংসার সামলে কলম ধরাটা অত্যন্ত সাহসিকতার পরিচয় ছিল। আমরা আমাদের আজকের গল্পটি যে বই থেকে নিয়েছি সেই গুচ্ছ নামের গল্পগ্রন্থের ভূমিকায় লেখিকা উল্লেখ করেছেন তাঁর লেখা ছাপানোর কথা তিনি ভাবেননি কখনো। তাঁর এক আত্মীয়ের উৎসাহে তা গেছে বিভিন্ন মাসিক পত্রিকার দরবারে ও সানন্দে গৃহীত হয়েছে। পরে মনে হলো, জানেন তো, ভাগ্যিস উনি লেখাগুলো প্রকাশ করতে রাজি হয়েছিলেন, নইলে বাংলা সাহিত্যের একটা ভারী মিষ্টি গল্প যে আমাদের না জানাই থেকে যেত। এটা আজকের নিবেদনটি শুনলে আপনারাও স্বীকার করবেন। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, শ্রীমতী কাঞ্চনমালা দেবীর লেখা বশীকরণ। বিবাহ না করিয়াও পুলিন যখন জগতে বিবাহিত জীবনের অসারতা বুঝিতে পারিল, তখন মানব জগতে এই নূতন সত্য প্রচার করিবার জন্য সে একটি সভা স্থাপন করিল। বিশ্বনিন্দুকগণ সেই সভার নাম রাখিয়াছিলেন চিরকুমার সভা। পুলিন স্বয়ং এই সভার সম্পাদক। তাহার সহপাঠীগণের দলে যাহারা অবিবাহিত ছিল তাহারা সকলেই এই সভার সদস্য। ক্ষীণকায়, দুরারোগ্য, উদরাময় রোগগ্রস্ত অধ্যাপক শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত এই সভার সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন। অবশ্য তিনিও অবিবাহিতই। বিবাহিত অধ্যাপকের দল ও পুলিনের সহপাঠীগণদের মধ্যে যাহারা ইহারই মধ্যে বিবাহরূপ কলঙ্ক কালিমা মাখিয়াছিলেন তাহারা অবশ্য এ সভায় স্থান পাইতেন না। প্রতি শনিবারে কলেজের ছুটির পরে সভার অধিবেশন হইত। অধিবেশনে বিবাহিত জীবনের অসারতা সম্বন্ধে বক্তৃতা করিয়া পুলিন ও প্রবোধ সর্বাপেক্ষা অধিক প্রতিপত্তি লাভ করিয়াছিল। তাহারা যখন বিবাহ প্রথাকে দেশের সকল দুঃখের কারণ বলিয়া দোষ দিয়া সভাগৃহ কাঁপাইয়া তুলিত, তখন বাহিরে দাঁড়াইয়া প্রবেশ লাভে বঞ্চিত বিবাহিত যুবকবৃন্দ কাঁপিয়া উঠিত। 1 বৎসরকাল সভাটি বেশ চলিল। বিবাহযোগ্যা কন্যাভারগ্রস্ত অভিভাবকগণ ভাবিয়া কুল পাইলেন না। তাহারা বোধ হয় এক মনে ভগবানকে ডাকিয়াছিলেন, কারণ 1 বছর যাইতে না যাইতেই নিরুপায়ে রূপায় স্বয়ং পথ দেখাইয়া দিলেন। বৎসরের শেষে বার্ষিক অধিবেশনের দিনে সভার একজন বিশিষ্ট সভ্যকে খুঁজিয়া পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পর এই সভ্যটিকে নীরবে বিবাহিতের দলে মিশিয়া যাইতে দেখিয়া পুলিন ও প্রবোধ ক্রোধে ও ক্ষোভে পাগল হইয়া উঠিল। সভার দিনে ভারতের ইতিহাস হইতে বিশ্বাসঘাতকতার দৃষ্টান্তগুলি খুঁজিয়া বাহির করিয়া পুলিন যখন সেই তালিকার শেষে এই সভ্যের নামটি জড়িয়া দিল, তখন করতালির ধ্বনিতে সভাগৃহ মুখরিত হইয়া উঠিল। এই নূতন বিশ্বাসঘাতকটা যদি তাহা শুনিতে পাইত, তাহা হইলে হয়তো মাটিতে মিশিয়া যাইত, আর নয়তো নিজের মস্তকে বজ্রাঘাত প্রার্থনা করিত। কিন্তু পুলিন ও প্রবোধের ওজস্বিনী বক্তৃতা সত্ত্বেও সবার সভ্য সংখ্যা কমিতেই লাগিল। বিশ্বাসঘাতক নিচাশয় কন্যাকর্তার দল ও অর্থলোলুপ অপরিণামদর্শী বরকর্তাগণ একে একে এই নূতন চিরকুমারের সভার সভ্যগুলিকে ভাঙাইয়া লইতে আরম্ভ করিল। বক্তৃতা করিয়া পুলিন ও প্রবোধের গলা ভাঙিয়া যাইবার উপক্রম হইল। সভাগৃহের অনেকগুলি টেবিল ভাঙিয়া গেল, কিন্তু তাহা সত্ত্বেও সভ্য সংখ্যা কমিতেই লাগিল। বিশ্ববিদ্যালয়ের একটি উপাধি পাইয়া পুলিন যখন নূতন উপাধি পরীক্ষার জন্য প্রস্তুত হইল, তখন সভার অবস্থা দেখিয়া তাহার বুক ভাঙিয়া গেল। ঝাঁকে ঝাঁকে কন্যাদায় প্রপ্রেরিত দুর্বৃত্তগণ সভায় সভ্য সংখ্যা হ্রাস করিতে লাগিল। 2-1 জন নূতন সভ্য আসিল বটে, কিন্তু তাহাতে ক্ষতির শতাংশের 1 অংশও পূরণ হইল না। এমএ পরীক্ষা দিয়া পুলিন যখন দেশে ফিরিল, তখন সভ্য সংখ্যা মাত্র 5 জন। পুত্রের মন ভারী দেখিয়া পুলিনের মাতা যখন স্বামীর নিকট পুলিনের বিবাহের কথা উপস্থাপন করিলেন, তখন পুলিনের পিতা শিহরিয়া উঠিলেন। তিনি বলিলেন, সর্বনাশ, তুমি ছেলেটিকে ঘরে রাখিতে দিবে না দেখিতেছি। তোমার পুত্র যে জগৎ উদ্ধার করিবার জন্য চিরকুমারের সভা স্থাপন করিয়াছে, সে কি কখনো বিবাহ করিতে পারে? পুলিনের যশ
কলিকাতা ছাড়াইয়া সুদূর পল্লী গ্রামেও ব্যাপ্ত হইয়াছিল। তাহার মাতা কিন্তু তাহা বুঝিলেন না, তিনি সহজে ছাড়িবার পাত্রী নহেন। অবশেষে বিরক্ত হইয়া পুলিনের পিতা বলিলেন, তুমি যদি ছেলের মত করাইতে পারো, তাহা হইলে তাহার বিবাহ দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। বিজয়োল্লাসে মাতা যখন পুত্রের নিকট বিবাহের প্রস্তাব করিলেন, তখন পুলিন অন্নহীনতা, শিশু মরক এবং আরও কত কি দুর্বোধ্য কথা বলিয়া তাহাকে নির্বাক করিয়া দিল। তিনি পালাইতে পথ পাইলেন না। মায়ের মন কিন্তু বুঝে না। পুত্র যখন চিরকুমার সভার ভবিষ্যৎ চিন্তায় আকুল, মাতা তখন গোপনে গোপনে সুন্দরী কন্যার অনুসন্ধানে ব্যস্ত। আইন পড়িতে কলিকাতায় আসিয়া পুলিন একটি ঘোরতর দুঃসংবাদ শুনিয়া বসিল। বিবাহিতের দল তাহাকে বেষ্টন করিয়া শুনাইল যে প্রবোধ বিবাহ করিয়াছে। সুমেরু পর্বত যদি মক্ষিকায় নাড়িত, শিলা যদি জলে ভাসিয়া যাইত, বানরে যদি সঙ্গীত গাইত, তাহা হইলেও পুলিন বোধহয় এতদূর আশ্চর্যান্বিত হইত না। যে প্রবোধ তাহার দক্ষিণ হস্ত, যে প্রবোধ বলিয়াছিল সে স্ত্রীজাতিকে কুষ্ঠব্যাধির ন্যায় ঘৃণা করে, যে প্রবোধ তাহার ভারত যুদ্ধের মধ্যম পাণ্ডব, সেই প্রবোধের এই কাজ। বিবাহিতের দল তাহার অবস্থা দেখিয়া তাহাকে ঘিরিয়া তাণ্ডব নৃত্য জুড়িয়া দিল। পুলিন বহু কষ্টে তাহাদিগের বুহ ভেদ করিয়া বাহিরে আসিল। আসিয়া দেখিল সম্মুখে এই প্রবোধ। কিন্তু প্রবোধ যখন তাহাকে দেখিয়া সলজ্জভাবে নত দৃষ্টিতে পাশ কাটাইয়া চলিয়া গেল, তখন আর তাহার কিছুই বুঝিতে বাকি রহিল না। রাগে, লজ্জায়, অপমানে পুলিন যেন কেমনতর হইয়া গেল। সে কেবল বসিয়া বসিয়া ভাবিত যে মূঢ় মানব তাহার উচ্চ উদ্দেশ্য বুঝিতে পারিল না, সকলে মিলিয়া তাহার জীবনের ব্রত পণ্ড করিয়া দিল। সে স্থির করিল সে নিজে জগতের আদর্শ হইয়া থাকিবে, কখনো স্ত্রীজাতির ছায়া মারাইবে না। অসভ্য জগৎ যেমন ভাবে চলিতেছিল, ঠিক তেমনি ভাবেই চলিয়া যাইতে লাগিল। পুলিনের উচ্চ আদর্শ মূঢ় মানবকে মোহমুক্ত করিতে পারিল না। দেখিয়া শুনিয়া মানুষের ওপর পুলিনের একটা বিজাতীয় ঘৃণা জন্মিয়া গেল। তাহার আইন পড়া শেষ হইল না। সে মফস্বলের একটি কলেজে চাকুরি লইয়া বিদেশে চলিয়া গেল। পুলিন পিতামাতার একমাত্র সন্তান। তাহার পিতা নব্যতন্ত্রে শিক্ষা দীক্ষা লাভ করিলেও প্রাচীন শিক্ষার প্রভাব একেবারে বিস্তৃত হইতে পারেন নাই। একমাত্র পুত্র, সেও বিবাহ করিল না। বংশলোপ হইবে, পিণ্ডলোপ হইবে, পিতৃপিতামহের ভিটায় সন্ধ্যাকালে দীপ জ্বলিবে না, এই চিন্তায় শেষ বয়সে তাহাকে আকুল করিয়া তুলিয়াছিল। পুলিনের মাথা সর্বদা চোখের জলে ভাসিতেন। তাহার দশা দেখিয়া পুলিনের পিতা আরো চিন্তিত হইয়া পড়িলেন। গ্রীষ্মাবকাশে পুলিন কর্মস্থান হইতে গৃহে ফিরিল। তখন তাহার পিতা মাতা তাহাকে ধরিয়া পড়িলেন। পুলিন মাতার চোখের জল গ্রাহ্য করে নাই, কিন্তু পিতার স্বনির্বদ্ধ অনুরোধ এড়াইতে পারিল না। তিনি যখন কাতর কণ্ঠে প্রাচীন বংশলোপ এবং পিতৃপিতামহের পিণ্ডলোপের আশু সম্ভাবনা জানাইলেন, তখন পুলিন নীরবে শুনিয়া গেল। তাহার মনে যাহাই থাকুক, প্রকাশ্যে সে কোনো আপত্তি করিতে পারিল না। পুলিন বিবাহ করিবে, এই সংবাদ নক্ষত্র বেগে বঙ্গদেশ ছাইয়া ফেলিল। নানা দেশ হইতে চিরকুমার সভার ভূতপূর্ব সভ্যগণ উপহার পাঠাইতে লাগিল। পুলিনের কিন্তু অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র দেখা গেল না। সে ঠিক করিয়া রাখিয়াছিল যে সে পিতার আদেশ পালন করিবে বটে, কিন্তু তথাপি জগতের আদর্শ হইয়া থাকিবে। সে বিবাহ করিবে, কিন্তু স্ত্রীর মুখ দর্শন করিবে না। মহা সমারোহে কলিকাতায় পুলিনের বিবাহ হইয়া গেল। প্রবোধ, নরেশ প্রভৃতি পুলিনের ভূতপূর্ব সহচরগণ একত্র হইয়া মহা আনন্দ করিতে লাগিল। কেহ বলিল, এতদিনে মহাপুরুষের পতন হইল। কেহ বলিল, কন্যাকর্তাদের উৎপাতে বাংলাদেশে আর সাধু পুরুষ রহিল না। কেহ বলিল, পুলিন দেওয়ালে লিখিয়া রাখিয়াছিল যে এইবার ডাকিলেই যাইব। প্রবোধের স্ত্রী বলিয়া পাঠাইলেন যে মহাপুরুষ দিগকে তাহার পূর্ব হইতেই জানা ছিল, তবে কেহ বা দুদিন আগে, কেহ বা দুদিন পরে ধরা দিল। পুলিন নীরবে সমস্ত সহ্য করিয়া গেল।
বিবাহের দিনে চিরকুমার সভার অধঃপতনের কারণগুলি মূর্তিমতী হইয়া বরের গৃহে দেখা দিল। সভার বাঁধা গতগুলি প্রবোধের স্ত্রীর আগা গোড়া মুখস্থ ছিল। তিনি মহিলা সভায় তাহা আওড়াইয়া বিবাহবাড়ি কোমল কলহাস্যে মুখরিত করিয়া তুলিলেন। পুলিন তখন মনে মনে ভাবিতেছিল যে ক্ষুদ্রচেতা নরনারীগুলি জগতের যে কি সর্বনাশ করিতেছে তাহারা তাহা বুঝিতেছে না। এই রূপে মহাপুরুষের কৌমার ব্রত ভঙ্গ হইল। বিবাহের পরে 2 বৎসর কাটিয়া গেল। পুলিনের পিতা পুত্রের বিবাহ দিয়া অধিকতর বিপদে পড়িলেন। বিবাহের পর যখন বধূ ঘরে আসিল তখন পুত্র আর ঘরে আসিতে চাহিল না। বৃদ্ধ পুত্রবধূ লইয়া ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। পুলিনের স্ত্রীর নাম বিভা। সে সুন্দরী, সুশিক্ষিতা এবং গুণশালিনী। বিবাহের সময় তাহার বয়স হইয়াছিল। সে নিতান্ত বালিকা ছিল না। সে পতির অনাদরের কারণ বুঝিত না বটে, কিন্তু আদরের অভাব বুঝিত। বুঝিয়া সে সর্বদা ম্রিয়মান হইয়া থাকিত। তাহার সেই করুণ ভাবটি শ্বশুর শ্বশ্রুর বুকে সর্বদা শেলের মতো বিধিয়া থাকিত। বৃদ্ধ বৃদ্ধা উপায় না দেখিয়া ভগবানকে স্মরণ করিতেন। তাই অগতির গতি প্রসন্ন হইয়া পথভ্রান্তের পথ নির্দেশ করিয়া দিলেন। শোভা সম্পর্কে বিভার বড় বোন। বিভার বিবাহের 5 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। শোভা বড়ই রহস্যপ্রিয়া। বাড়িতে তাহার সহিত কেহই আঁটিয়া উঠিতে পারিত না। বিভার বিবাহের 2 বৎসর পূর্বে শোভা স্বামীর সহিত বিদেশে চলিয়া গিয়াছিল এবং বিভার বিবাহের সময় আসিতে পারে নাই বলিয়া কত দুঃখ করিয়া চিঠি লিখিয়াছিল। বিভার ভবিষ্যৎ মালিককেও একখানা পত্র লিখিয়াছিল, কিন্তু তাহার সেই কাব্যের উৎস পুলিনের নিরস মরুভূমিতে পড়িবামাত্র শুকাইয়া গিয়াছিল। এই সময়ে ভগবান অগতির গতি নির্দেশ করিবার জন্য শোভাকে দেশে পাঠাইয়া দিলেন। শোভা দেশে ফিরিয়া শুনিল যে বিভা শ্বশুর গৃহে। বিভার মাতার মুখে সে বাল্যসখীর দূরদৃষ্টের কথা শুনিয়া তাহার সহিত দেখা করিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িল। তাহার অনুরোধে বিভার মাতা বিভাকে আনিতে পাঠাইলেন। পুলিনের পিতা বাক্যব্যয় না করিয়া বধূকে পিত্রালয়ে পাঠাইয়া দিলেন। দীনা মলিনা পুত্রবধূর মূর্তি তাহার চোখে অসহ্য হইয়া উঠিয়াছিল। তিনি বধূকে পিত্রালয়ে পাঠাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বিভা পিত্রালয়ে আসিল। 2 সখীতে মিলন হইল। শোভা অনেক কথা জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তর পাইল না, কারণ বিভা কাঁদিয়া ভাসাইয়া দিল। কিন্তু শোভা ছাড়িবার পাত্রী নহে। সে নানা উপায়ে সখীর মনের গোপন কথাগুলি জানিয়া লইল। সমস্ত জানিয়া সে বিভাকে অভয় দিয়া বলিল, তোর ভয় নাই, আমি এর বিহিত করিব। বিভা আশ্বাস পাইয়া আশায় বুক বাঁধিল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। সে পাটনায় বদলি হইল। শোভা যখন দেশে ফিরিল, পুলিন তখন পাটনায়। পাটনায় একটি সুন্দর ছোট্ট বাংলোয় পুলিনের বাস। সে কাহারও সহিত মিশিত না, আপনার পড়াশোনা আর কলেজের কাজ লইয়াই ব্যস্ত থাকিত। সুতরাং একদিন সকালে তাহার ভৃত্য যখন আসিয়া সংবাদ দিল যে একটি ভদ্রলোক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন, তখন সে বড়ই আশ্চর্য হইয়া গেল। সে বাহিরে আসিয়া দেখিল যে নীলবর্ণের চশমাধারী একটি ভদ্রলোক তাহার জন্য অপেক্ষা করিতেছেন। পুলিনকে দেখিয়াই তিনি বলিয়া উঠিলেন, এই যে আপনারই নাম পুলিন বাবু? আমার নাম শ্রী শ্রীনাথ ঘোষাল। মহাশয়ের সহিত আমার সম্পর্ক বড়ই নিকট। আমার স্বামিনী মহামহিমান্বিতা শ্রীযুক্তা শোভনা দেবীর খাস সখী এবং খুল্লতাৎ পুত্রী শ্রীযুক্তা বিভা দেবীর সহিত আপনার বিবাহ হইয়াছে। শ্রীমতীর আদেশে আমি আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি। আমরা সম্প্রতি পাটনায় আসিয়াছি, উদ্দেশ্য স্বাস্থ্য সংস্কার। মহাশয়ের সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছাটা বড়ই বলবতী ছিল। এই কথা কয়টি শুনিয়া পুলিন হাড়ে হাড়ে চটিয়া গেল। লোকটির কথাবার্তা হাবভাব সমস্তই যেন বিদ্রুপ ব্যঞ্জক, কিন্তু কথাগুলি অত্যন্ত গম্ভীরভাবে অথচ হাসি মুখে বলা।
সে ভাবিয়া কিছুই ঠিক করিতে না পারিয়া বলিয়া ফেলিল, বসুন, চা খাবেন। ভদ্রলোকটি একগাল হাসিয়া উত্তর করিলেন, চা না খাওয়াইয়া শ্রীমতী কি আমাকে এত দূর আসিতে দিয়াছেন? আমার যে কাহিল শরীর। কথা শুনিয়া পুলিন হাসিয়া ফেলিল, কারণ আগন্তুকের ঈষৎ স্থূল দেহে দুর্বলতার চিহ্ন মাত্র দেখা যাইতেছিল না। তিনি বোধহয় পুলিনের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন, কারণ তিনি বলিয়া উঠিলেন, আরে আমার শরীর দেখিয়া ভাবিবেন না যে আমি বড় বলবান। তিল তিল করিয়া দিন দিন আমার শরীরটি ক্ষীণ হইয়া যাইতেছে, সেই জন্যই তো বায়ু পরিবর্তনে আসিয়াছি। আপনার বাড়িতে কি তামাকের বন্দোবস্ত আছে? পুলিন অপ্রস্তুত হইয়া বলিল, আগে না। থাক থাক, আমার পকেটে সিগারেট আছে, আপনি বসুন, দাঁড়িয়ে রইলেন যে। পুলিন বসিয়া পড়িল। তাহার বড়ই জ্বালাতন বোধ হইতেছিল। নিশীথবাবু বলিয়া যাইতে লাগিলেন, এই দারুণ গ্রীষ্মে এবং এই কাঠফাটা রৌদ্রে এবং বিশেষত এই দুর্বল শরীরে শ্রীমতী যে বিনা কারণে আমাকে এত দূর পাঠান নাই, তাহা আপনি অবশ্যই বুঝিতে পারিতেছেন। পুলিন বলিল, কি কারণ? আপনার বিবাহের সময় আমরা বিদেশে ছিলাম। শ্রীমতী আপনাকে দেখেন নাই বলিয়া বড়ই ব্যাকুল হইয়াছেন। তিনি কি এখানে আসিয়াছেন? তিনি না আসিলে আমি কি এখানে আসিতে পারিতাম? আপনারা আছেন কোথায়? এই বড় রাস্তার মোড়ের ওপর। শ্রীমতীর আদেশ যে আজ রাত্রে আপনি দিনের কুটিরে পদার্পণ করবেন। কলেজ থেকে ফিরিবার সময় দেখা করে এলে হতো না? সর্বনাশ, তাহা হইলে কি আমার রক্ষা থাকবে? মহাশয় মাফ করুন, এই দুর্বল অবস্থায় পারিবারিক শান্তিভঙ্গের কল্পনা করিলেও আমার মাথা ঘুরিতে থাকে। পুলিন নিরুপায় হইয়া বলিল, আচ্ছা, যাব। সন্ধ্যার সময়ে পুলিন নিশীথবাবুর বাসায় উপস্থিত হইল। সে দেখিল বাংলোটি সুন্দর সাজানো। দু একদিনের জন্য বেড়াইতে আসিয়া লোকে যে এমনভাবে থাকিতে পারে, তাহা পুলিনের কল্পনাতীত। তাহাকে দেখিয়া একজন বেহারা বাড়ির ভিতরে খবর দিতে গেল। অবিলম্বে নিশীথবাবু তাহাকে অভ্যর্থনা করিতে আসিলেন। তিনি বলিলেন, আসুন আসুন, আপনাকে দেখে আমার দেহে প্রাণ এলো মশাই। আর একটু বিলম্ব হইলেই গরিবের চাকরিটি যেত আর কি। থাক থাক, আমি বাহিরেই বসি। মহাশয়, তাহা হইলে আমার কাঁচা মাথাটি এক্ষুনি উড়ে যাবে। পুলিন নগত্যা উঠিল। উঠিবার সময় মনে মনে ভাবিল, নিশীথবাবু বড়ই স্ত্রৈণ। এমন স্ত্রৈণ লোক তো সচরাচর দেখা যায় না। সে বাড়ির ভিতরে গিয়া দেখিল যে অন্তরটিও পরিপাটি রূপে সাজানো। সেই সময় বলয় কঙ্কন গুঞ্জনে কক্ষটি মাতাইয়া তুলিয়া নিশীথবাবু শ্রীমতী প্রবেশ করিলেন। তিনি পুলিনকে দেখিয়া হাসিয়া বলিয়া উঠিলেন, লজ্জা কি, ভিতরে এসে বস। পুলিন কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। তাহা দেখিয়া শোভা তাহার হাত ধরিয়া একখানি চেয়ারে বসাইল। পুলিন কলের পুতুলটির মতো বসিল। নিশীথবাবু তাহার অবস্থা দেখিয়া হাসি চাপিয়া রাখিতে না পারিয়া মুখের ভিতর কাপড় এবং রুমাল গুঁজিতেছিলেন। আহার শেষ করিয়া পুলিন যখন রাত্রিতে গৃহে ফিরিল, তখন তাহার অজ্ঞাতসারে শ্যালিকার প্রতি অস্ফুট প্রীতির ভাব আসিয়া তাহার হৃদয়ে অধিকার করিতেছিল, আর তাহার সঙ্গে সঙ্গে নিশীথবাবুর প্রতি ঘৃণা ও অবজ্ঞার ভাবটিও কমিয়া আসিতেছিল। শোভাদেবীর তুনে বশীকরণের যে কয়টি অমোঘ অব্যর্থ অস্ত্র ছিল, তাহার মধ্যে তাহার রন্ধন বিদ্যাটি অন্যতম। নিশীথবাবুরা পাটনায় আসিবার পর পুলিনের প্রায় প্রত্যহই তাহাদের বাটিতে নিমন্ত্রণ হইত। পুলিন নিমক হারাম নহে, সে সর্বত্র শোভার রন্ধনের প্রশংসা করিয়া বেড়াইত। এইরূপে শোভা ও নিশীথবাবুর সহিত পুলিনের ঘনিষ্ঠতা বাড়িয়া গেল। কিছুদিন পরে শোভা যখন প্রস্তাব করিল যে পুলিন বাসা উঠাইয়া দিয়া তাহাদিগের সহিত আসিয়া থাকুক, তখন কৃতজ্ঞ লবণভোজী পুলিন নিশীথবাবুর শ্রীমতীর আদেশ অগ্রাহ্য করিতে পারিলেন না। পাটনার পাচকের হাত হইতে পরিত্রাণ পাইয়া পুলিন বাঁচিয়া গেল। অল্পদিনের মধ্যে তাহার স্ত্রী ফিরিয়া গেল। রুক্ষ স্বভাব অনেকটা কোমল হইয়া আসিল। একদিন প্রভাতে শোভা পুলিনকে ডাকিয়া বলিল, ওগো গাঙ্গুলি মশাই, নতুন খবরটা শুনেছ? দেশ থেকে আমার খুড়িমা আর আমার একটি বোন হাওয়া খেতে পাটনায় আসছে। বাড়িটা এতদিন খালি খালি ঠেকত, এইবারে গুলজার হবে। পুলিন অপ্রস্তুত হইয়া বলিয়া উঠিল, এইবারে তাহলে আমি একটা বাসা ঠিক করে নি, আমি থাকলে তাদের অসুবিধা হবে। শোভা হাসিয়া তাহাকে উড়াইয়া দিল। সে বলিল,
ঘোষাল মশাইয়ের মতো তুমিও একটি সং নাকি? তিনি তো শাশুড়ি আসছেন বলে এখন থেকেই জড়সড় হচ্ছেন। পুলিন বলিল, আপনার ভগিনীও তো আসছেন। হেলেই বা, সে তো তোমার ঘাড়ে পড়বে না। আমার বোন বড় লাজুক। কেন? অত শত আমি জানি নে ভাই, তবে মোট কথা তোমার এখান থেকে যাওয়া টাওয়া হচ্ছে না। ইহার আর জবাব নাই বুঝিয়া পুলিন মাথাটি নিচু করিয়া কলেজে চলিয়া গেল। 2-3 দিন পরে বিভা ও বিভার মাতা আসিয়া উপস্থিত হইলেন। পুলিন বিবাহের পরে আর শ্বশুর বাড়ি যায় নাই, সুতরাং পত্নী ও শ্বশ্রুকে চিনিতে পারিল না। বিভার মাতা আসিয়া রান্নাঘরে আশ্রয় লইলেন। অন্য ঘরগুলিতে মাদুরের ম্যাটিং কার্পেট মোড়া বলিয়া অপবিত্র জ্ঞানে তিনি সেদিক মারাইতেন না। তাহার আসিবার পরে পুলিন দূর হইতে তাহাকে একবার প্রণাম করিয়া আসিয়াছিল। তাহার পর আর শ্বশ্রুর সাক্ষাৎ পায় নাই। শোভা বিভার নাম বদলাইয়া দিয়াছিল, অথচ মিল থাকিবে বলিয়া তাহাকে প্রভা বলিয়া ডাকিত। শোভার তাড়নায় বিভা পুলিনের সম্মুখে বাহির হইত, কিন্তু সে কোনো মতেই ঘোমটা ছাড়িতে পারিল না। বিভা আসিবার পরে পুলিন দেখিত যে তাহার ঘরটি সদা সর্বদা পরিষ্কার থাকে। উচ্ছৃঙ্খলভাবে ইতস্তত বিক্ষিপ্ত পুস্তকের রাশি কে যেন আসিয়া সাজাইয়া দিয়া যায়। তাহার বস্ত্রগুলি মলিন হইলে বদলাইয়া দেয়। কামিজে বা কোটে বোতামের অভাব হয় না। পুলিন কিছুই বুঝিতে পারিত না, কিন্তু মনে অশান্তির অভাব অনুভব করিত। ইহা তাহার জীবনে নূতন। শোভা সুযোগ পাইলেই বিভাগে পুলিনের নিকট পাঠাইয়া দিত। ইহাতে বিভা যত না সংকুচিত হোক, পুলিন তাহা অপেক্ষাও অধিকতর সংকুচিত হইত। ইহা দেখিয়া নিশীথবাবু বড়ই আনন্দ উপভোগ করিতেন। তিনি বলিতেন, কি হে পুলিন ভায়া, আছো কেমন? খুড়িমা এসে অসুবিধে হচ্ছে না তো? নিরীহ পুলিন একগাল হাসিয়া উত্তর দিত, কষ্ট কি দাদা, আপনার কাছে রাজার হালেই আছি। খুড়িমা এসে ব্যঞ্জনের সংখ্যা দ্বিগুণ বাড়িয়া গেছে। নিশীথবাবু হাসিতেন এবং মনে মনে বলিতেন, শোভার ঔষধ ধরিতেছে। পুলিন অধিক পান খাইত না, কিন্তু শোভা তাহাকে কিছুতেই ছাড়িত না। শোভার অনুরোধেই হোক আর আদেশেই হোক, পুলিনের পান খাওয়া বাড়িয়াছিল। নিশীথবাবু পানে বড় সুপারি খাইতেন, কিন্তু পুলিনের অধিক সুপারি সহ্য হইত না। বিভা আসিবার পর হইতে শোভা পুলিনের পান সাজিবার ভার তাহারই হাতে দিয়াছিল। ক্রমে পুলিনের এমন অভ্যাস হইয়া গেল যে বিভা পান না সাজিলেই তাহার সুপারি লাগিত। পুলিন আর কাহারও হাতে পান খাইত না। শোভাও সকল সময় বিভার হাত দিয়া পান পাঠাইয়া দিত। এইরূপে 2 মাস গেল। পুলিনের স্বভাব চরিত্র ধীরে ধীরে পরিবর্তিত হইতেছিল, কিন্তু সে তাহা বুঝিতে পারিত না। বিভা আসিয়া ধীরে ধীরে তাহার হৃদয়ে অধিকার করিতেছিল, তাহা সে ধরিতে পারিত না। সে ভাবিত একসময় একটা উদ্দাম দুর্দমনীয় আকাঙ্ক্ষা আসিয়া মানব হৃদয়কে মাতাইয়া তুলে, তাহারই নাম প্রেম। সর্বশেষ সহিত সর্বস্ব বিনিময় না হইলে যে প্রেম অঙ্কুরিত হয় না, তাহা সে জানিত না। সে তখনও ভাবিত যে সে আদর্শরূপে জগতের সম্মুখে রহিয়াছে। এইভাবে দিন কাটিয়া যাইতে দেখিয়া বিভার মাতা শোভাকে বলিলেন, মা, কি করে কি হবে? এতদিন বাড়িঘর ছেড়ে এসেছি, আর কতদিন বিদেশে থাকবো? জামাই তো মনের ভাব কিছুই বুঝিতে পারা গেল না। শোভা বলিল, ভয় কি খুড়িমা, আমার ওষুধ বেশ ধরছে, আপনি বিভাকে জিজ্ঞেস করে দেখুন। বিভা সেখানেই বসিয়াছিল, সে ঘোমটা টানিয়া পলাইয়া গেল। তখন বিভার মাতা কহিলেন, দেখো বাছা, আমরা সেকেলে মানুষ, ওষুধ বিশুধে বিশ্বাস করি। তুই যখন চিঠি লিখলি যে মাছ জালে পড়েছে, আপনা হতে হাতে এসে ধরা দিয়েছে, তখন আমি ভব ঠাকুরের ঝিয়ের কাছ থেকে একটা জড়ি আর একটি ধারণ করিবার ওষুধ সঙ্গে নিয়ে এসেছিলুম। সেই দুটো একবার দিলে হয় না? শোভা বলিল, সর্বনাশ খুড়িমা, ও কথা মুখেও এনো না। তোমার কি মনে নেই, মুখুজ্জেদের জামাই ভয়ানক বখাটে ছিল। মুখুজ্জে গিন্নি ভবপিসির ওষুধ খাইয়ে জামাই বশ করতে গিয়ে জন্মের মতো পাগল করে দিয়েছেন। আমি পুলিনকে জড়ি টড়ি খাওয়াতে পারবো না। বিভার মা কহিল, তবে কি হবে মা, মাদুলিটা ধারণ করাতে পারলে তো ভালো হতো। তোমার জামাইকে একবার জিজ্ঞেস করি, দাঁড়াও। শোভা এই বলিয়া বাহিরে উঠিয়া আসিল। দেখিল বিভা বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া শোভা হাসিয়া লুটাইয়া পড়িল।
তাহার পর বিভাকে জিজ্ঞাসা করিল, খুড়িমা কি পড়লেন শুনেছিস? বিভা বলিল, হ্যাঁ। তাহার পরে প্রাণের ব্যাকুলতায় বলিয়া ফেলিল, দিদি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি যেন ওষুধ টষুধ খাইও না। মাদুলি পড়িয়েও কাজ নেই, আমার অদৃষ্টে যা আছে তা তো হবেই। শোভা হাসিয়া বলিয়া উঠিল, হিস, এত কবে থেকে এলো? বিভা চোখ রাঙাইয়া বলিল, চাও, তোমার সকলই ঠাট্টা। শোভা বিভাকে ছাড়িয়া নিশীথ বাবুকে লইয়া পড়িল। খুল্ল তাৎপত্নীর কথা বলিয়া হাসিয়া স্বামীর অঙ্গে লুটাইয়া পড়িল। তাহার বিলম্ব দেখিয়া বিভার মাতা কি বুঝিয়া আর কোনোদিন সে কথা উত্থাপন করেন নাই। শোভা তাহার পর হইতে একটি রহস্যের ছুতা পাইয়া গেল। সে কথায় কথায় নিশীথবাবুকে বলিত, তোমাকে কটা মাদুলি পরিয়ে বশ করেছি বলতো? পুলিনের মনে হইত সে ঘরে একা নহে, কে যেন আসিয়া দূরে দাঁড়াইয়া আছে। সে তাহাকে আহ্বান করিবে সেই জন্য অপেক্ষা করিতেছে। ঘরের বাহিরে গিয়া দেখিত কেহই নাই। সে বড় আশ্চর্য হইয়া যাইত। সে একদিন কলেজ হইতে ফিরিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাহার চেয়ারে বসিয়া কে একজন ঘুমাইয়া আছে। নিকটে গিয়া দেখিল প্রভা, অর্থাৎ বিভা। দেখিয়াই সে দুই পা পিছাইয়া আসিল। তাহার পেছনে একখানি চেয়ার ছিল, পুলিন তাহাতে বাঁধিয়া পড়িয়া গেল। পতনের শব্দে বিভার ঘুম ভাঙিয়া গেল। সে ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। পুলিনকে দেখিয়া তাহার মুখ লজ্জায় লাল হইয়া গেল। তাহার হাত হইতে পুলিনের একটি বোতামবিহীন কামিজ পড়িয়া গেল। পুলিন তাহা দেখিল। বিভা লজ্জায় আরো আড়ষ্ট হইয়া গেল। সে পুলিনের ঘরে বসিয়া সেলাই করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিল। পুলিনও লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। পড়িয়া গিয়া তাহার বড় লাগিয়াছিল, কিন্তু প্রভার সম্মুখে পড়িয়া গিয়া সে বড় লজ্জিত হইয়াছিল, সেই জন্য উঠিয়া পড়িল। অপ্রস্তুত হইয়া দুইজনে নীরবে দাঁড়াইয়া রহিল। তাহার পর পুলিনের মুখ ফুটিল। সে বলিল, আপনি বসুন, আমার কাজ আছে, আমি বাহিরে যাব। প্রভা অর্থাৎ বিভা এক হাত ঘোমটা টানিয়া সরিয়া দাঁড়াইল। শোভা বিভাকে কত কথা শিখাইয়া দিয়াছিল। সে বলিয়া দিয়াছিল, যদি কোনোদিন নির্জনে দেখা হয় তুই কথা কহিস, ঘোমটা টানিয়া যেন পালাস না। সেও মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল যে যদি কখনো নির্জনে দেখা হয় তাহা হইলে মন খুলিয়া কথা কহিবে, জিজ্ঞাসা করিবে সে কি অপরাধ করিয়াছে। কিন্তু সে সমস্তই ভুলিয়া গেল। লজ্জা আসিয়া তাকে অভিভূত করিয়া ফেলিল। সে নিষিদ্ধ অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া ফেলিল। অনেকদিন পরে চিরকুমার সভার বাধা গতগুলি পুলিনের মনে পড়িতেছিল। সঙ্গে সঙ্গে তাহার রক্তও গরম হইয়া উঠিতেছিল। সে যেই বাহির হইবার জন্য মুখ ফিরাইল, অমনি দেখিতে পাইল ঘোষাল মহাশয় দুয়ারে দাঁড়াইয়া মন্দ মন্দ হাসিতেছেন। পুলিন লজ্জায় মরমে মরিয়া গেল। ঘোষাল মহাশয় বলিলেন, কি ভায়া, প্রভার সঙ্গে আলাপ হচ্ছে? বিভা ওরফে প্রভা সরিয়া গিয়া প্রাচীরে মিশিয়া যাইবার চেষ্টা করিতে লাগিল। নিশীথবাবু বলিতে লাগিলেন, তা বেশ বেশ, প্রভা মেয়েটি যেমন শান্ত তেমন সুন্দরী, কিন্তু দুঃখের বিষয় একটি বর জুটিল না। সেই দুঃখেই প্রভা দিন দিন যেন কাল হয়ে যাচ্ছে। পুলিন উত্তর খুঁজিয়া না পাইয়া মাথা চুলকাইতে লাগিল। ঘোষাল মহাশয় অকারণেই বেজায় হাসিতে আরম্ভ করিলেন। পুলিন ও বিভা দুইজনে আরো অপ্রস্তুত হইয়া গেল। এমন সময় শোভা আসিয়া তাহাদিগকে উদ্ধার করিল। সে পিছন হইতে বলিয়া উঠিল, ঠাকুরটি দেখছি সর্বত্রই আছেন, বাড়িতে নিরিবিলি কারোর দুটি কথা কহিবার জো নাই। নিশীথবাবু বলিলেন, কি জানো, বিবাহিত পুরুষের সহিত অবিবাহিতা যুবতীর গোপনে আলাপ করাটা সকলে ততদূ সঙ্গত মনে করেন না, তবে আমার তাহাতে বিশেষ আপত্তি নাই। প্রভা কুন্দদন্তে অধর টিপিয়া তাহাকে একটি ছোট্ট কিল দেখাইল। তখন হাসিতে হাসিতে কাশিতে কাশিতে ঘোষাল মহাশয় রণে ভঙ্গ দিলেন। পুলিন ও বিভা পলাইয়া বাঁচিল। এইরূপে বড় সুখেই কিছুদিন কাটিয়া গেল। ইতিমধ্যে সংবাদ আসিল যে শোভার ছোট ভগিনীর বিবাহ, তাহাদিগে সকলকে দেশে ফিরিতে হইবে। শোভা জেদ ধরিয়া বসিল যে পুলিন না গেলে সে যাইবে না। ঘোষাল মহাশয় বলিলেন, পুরাতনে কি আর মন উঠে না?
শোভা রাগিয়া একটি কিল দেখাইল। পুলিন সেইখানেই বসিয়াছিল। সে হাসিয়া বলিল, দ্বন্দ্বযুদ্ধটি না হয় পরেই করিবেন, এখন আমার ছুটি নাই, কি করিয়া দেশে যাইব? শোভা কহিল, তাহা আমি জানি না, কিন্তু তোমাকে যাইতেই হইবে। পুলিন বলিল, যাইতেই যখন হইবে তখন আর উপায় কি? ঘোষাল মহাশয় বলিলেন, ও মা, সুন্দর মুখের জয় তো সর্বত্রই। শোভা তাহাকে পুনরায় একটি কিল দেখাইল। স্থির হইয়া গেল যে ছুটি না পাইলেও পুলিনকে ছুটি লইতে হইবে। যথাসময়ে যাত্রা করিয়া সকলেই দেশে আসিলেন। যাত্রার পূর্বে পুলিন দেখিল যে কে তাহার কাপড় চোপড়গুলি ট্রাঙ্কে ও ব্যাগে গুছাইয়া রাখিয়াছে। দেখিয়া সে বড় আশ্চর্যান্বিত হইয়া গেল। শ্বশুরালয়ে আসিয়া প্রতিজ্ঞাভঙ্গের ভয়ে পুলিন ছটফট করিয়া বেড়াইতে লাগিল। সে প্রথম দিন জেদ ধরিল যে সে অন্তর্মহলে শয়ন করিবে না, কিন্তু শোভার হাত এড়াইতে পারিল না। অপরাহ্নে অন্তর্মহলে একখানি পুরাতন ফটোগ্রাফ দেখিয়া তাহার মন বড় খারাপ হইয়া গেল। ফটোগ্রাফখানি তাহার ও বিবাহের সময় তোলা। বিবাহে তাহার কিছুমাত্র মনে ছিল না, কিন্তু সেই ছবির সহিত প্রভার সাদৃশ্য দেখিয়া তাহার মন খারাপ হইয়া গেল। সে শুনিয়াছিল যে প্রভার বিবাহ হয় নাই, কিন্তু পাটনায় প্রভার মাথায় দু একদিন সিঁদুরের দাগ দেখিয়াছিল। জিজ্ঞাসা করায় ঘোষাল মহাশয় বলিয়াছিলেন যে তাহাদের দেশে আইবুড়ো মেয়েরা অল্প সিঁদুর পরিয়া থাকে, বিবাহ হইলে চওড়া করিয়া সিঁদুর পরে। মনে মনে এসব কথা তোলপাড় করিয়া পুলিনের বড় সন্দেহ হইল। সে ভাবিল যে হয়তো তাহার ব্রতভঙ্গ করিবার জন্য একটা চক্রান্ত হইয়াছে, সেই জন্য এই শোভা তাহাকে ভুলাইয়া পাটনা হইতে লইয়া আসিয়াছে। তাহার মনে কেমন সন্দেহ হইল। সে বলিয়া পাঠাইল যে তাহার শরীর ভালো নয়, সে কালই পাটনায় ফিরিয়া যাইবে। এই সংবাদ শুনিয়া শোভা ভয় পাইল। সে ভাবিল শিকার বুঝিবা হাত ছাড়িয়া পালায়। তখন শোভা তাহার তুন হইতে মৃত্যুবাণটি টানিয়া বাহির করিল। সে তখন হইতে বিভাকে শিখাইতে বসিল। অনেক চেষ্টার পরে তাহাকে পাখির মতো পড়াইয়া সাজাইয়া গোজাইয়া নিশ্চিন্ত হইল। রাত্রিতে আহারের সময় পুলিন বিস্মিত হইয়া দেখিল যে সেখানে আর কেহই নাই, কেবল সুসজ্জিতা হইয়া প্রভা দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া পুলিন স্থির হইয়া দাঁড়াইল। ব্যাপারটা তাহার যেন কেমন ভালো ঠেকিতেছিল না। সে জিজ্ঞাসা করিল, ঘোষাল মশাই কোথায়? প্রভা কোনো উত্তর না দিয়া নখ খুঁটিতে লাগিল। উত্তর না পাইয়া পুলিন অস্থির হইয়া পড়িল। তাহার মন তাহাকে বাহিরে লইয়া যাইতে চাহিতেছিল, বলিতেছিল, এখানে তোমার বড় বিপদ, তুমি এখানে থাকিও না, ইহারা তোমার ব্রতভঙ্গ করিবে। আবার কাহার অব্যক্ত হৃদয় বেদনা, কাহার অস্ফুট করুণ ক্রন্দন আসিয়া যেন তাহার পায়ে চড়াইয়া ধরিতেছিল, বলিতেছিল, তুমি যখন আসিয়াছ তখন আর চাইতে পাইবে না, তুমি ছাড়া এই জগতে আর আমার পলিতে কেহ নাই। বিক্ষুব্ধ চিত্তকে শান্ত করিয়া পুলিন পলায়ন করিবার জন্য বদ্ধপরিকর হইল। মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, আমি বাহিরে যাই। তখন হঠাৎ প্রভা তাহার হাত ধরিয়া ফেলিল, বলিল, না। বিস্মিত হইয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেন প্রভা? প্রভা অঞ্চলে মুখ লুকাইয়া বলিল, আমি প্রভা নই, আমি বিভা। সে টলিতেছিল। পুলিন তাহাকে ধরিয়া ফেলিল। সে না ধরিলে বিভা বোধহয় পড়িয়াই যাইত। পুলিন তাহাকে পক্ষে টানিয়া লইল। বিভা তাহার বুকে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। বাহির হইতে দুয়ারের শিকল টানিয়া দিয়া শোভা বলিল, থুর পোড়ার মুখী, এত করিয়া বশীকরণের মন্ত্র শিখাইলাম, পড়াইলাম, সব ভুলিয়া গেলি। তা হোক, কাজ হইলেই হইল, এখন পাখিটাকে খাঁচায় তোল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। হ্যাঁ, এই বশীকরণে আমিও বিশ্বাস করি। তাবিজ কবজ মনে হয় দরকার লাগে না। মানুষের যদি বশ হওয়ার হয়, ভালোবাসাতেই সে বশ হয়। ভালোবাসাই যে সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, হে কথা অ্যালবাস ডাম্বেলডোর বলুন বা কৃষ্ণানন্দ আগমবাগীশ বড় খাঁটি কথা বলেছেন। তবে হ্যাঁ, যে ছেলেমেয়েরা গল্প শুনছ,
তারা আবার এসব শুনে আই ক্যান ফিক্স হিম বা আই ক্যান ফিক্সারে আরও বেশি করে বিশ্বাস করে বসো না যেন। ফিক্সও করা যায়, বশও করা যায়, তবে কাকে করতে চাও, মানুষটা আদৌ তার যোগ্য কিনা, এতে তোমাদের নিজেদের উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, সব আগে ভেবেচিন্তে নিও কিন্তু। আচ্ছা, এবার বিদায় সকলকে। খুব শিগগিরই ফিরে আসবো আবার নতুন একটি পুরনো গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।